আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি ইভা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ যেহেতু সামনে চলেই এসেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে আমার এই সিগনেচার ডেজার্টের রেসিপিটা শেয়ার করি। তো এখন হচ্ছে সেই প্রিপারেশনে নিচ্ছি। সবার ফার্স্টে কনডেন্স মিল্কের যে ক্যান আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি। যতবারই আমি কনডেন্স মিল্কের ক্যানটা আনি, ততবারই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে দেখা যেত নানু বাসায় কিংবা আম্মু যখন এই কনডেন্স মিল্ক দিয়ে চা রান্না করতো, তখন না ওইখান থেকে নিয়ে খেতে অনেক মজা লাগতো। তো এখনও হচ্ছে আমি সেম কাজটাই করি। যখনই বাসায় আনি, এটা ওপেন করার পর যে একটুখানি উপর থেকে মানে ঢাকনার উপর উঠে যায়, ওগুলো দেখা যায় যে আমি ফিঙ্গার লিক করে খেয়ে নেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা মানে মিক্সচার রেডি করছি। যেটার জন্য আমি প্রথমে হচ্ছে পাউডার মিল্ক নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে বেশি করে কাস্টার্ড পাউডার। তো আজকে আমি ১ কেজি মিল্কের জন্য কাস্টার্ডটা রেডি করছি। তো নরমালি দেখা যায় মোস্ট অফ টাইম আমি কি বলে সেটাকে মানে পাউডার মিল্ক ইউজ করি না। যখন একটু স্পেশাল ওয়েতে বানানোর মানে ট্রাই করি তখন পাউডার মিল্ক দেই। সাথে হচ্ছে মানে কাস্টার্ড পাউডার দিয়ে সামান্য পানি দিয়ে মিক্স করে নেই। আর মিক্স করে এটা হচ্ছে আমি একটু সাইডে রেখে দিব। আর পানি পরিমাণ কিন্তু অত বেশি না, খুবই কম। এবার হচ্ছে আমি দুধের মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হচ্ছে কোনো চিনি ইউজ করব না। চিনির পরিবর্তে হচ্ছে কনডেন্স মিল্কটা ইউজ করছি। এতে করে না অনেক রিচ একটা মানে ফ্লেভার আসে। যদিও কনডেন্স মিল্কটা হচ্ছে হেলথের জন্য ভালো না, বাট তারপরও মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। তারপর এখন হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। সেই সাথে সামান্য একটু আমি লবণ ইউজ করব। লবণটা দিলে আমার কাছে মিষ্টি খাবারটা হচ্ছে একটু বেশি মানে খেতে টেস্টি মনে হয় আর কি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যেই পাউডার মিল্ক আর কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেইটা। এবার হচ্ছে এইটা ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে কাস্টার্ড রেডি করে নিতে হবে। তো আমি হচ্ছে একটু লিকুইড টাইপের কাস্টার্ড রেডি করব। আসলে কাস্টার্ড বানাতে সবাই পারে, তারপর আমি একটু রেসিপিটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি শুধু আজকে কাস্টার্ড বানাবো না, কাস্টার্ড ফালুদা বানাবো। সো ডিটেলস মানে রেসিপিটাই ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। রাতে আমি হচ্ছে কাস্টার্ড বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাকি কাজ হচ্ছে আজকে করব। আর এখান থেকে আমি বেশ কিছু যে ক্যাশিউ নাট আছে সেগুলো নিয়েছি। তবে একটু বড় সাইজের যে ক্যাশিউ নাট সেগুলো নিয়ে মাঝখান থেকে এভাবে ২ ভাগ করে নিচ্ছি। এটা দিয়ে খেজুর দিয়ে আমার একটা কিছু বানানোর প্ল্যান ছিল। আসলে আমি প্রথমে মানে ভেবেছিলাম অনেকগুলো বানাবো, কিন্তু পরে দেখলাম যে বড় সাইজের যে ক্যাশিউ নাট সেগুলো আমার ঘরে তেমন একটা নেই, অল্প কয়েকটাই আছে। তো এখন কি আর করার, যে কয়েকটা আছে সেগুলো দিয়ে ভাবলাম যে বানাই। আর এটা বানাতে যেহেতু খেজুর লাগবে, তো আমি খেজুরগুলোকে নিয়ে এখন ওয়াশ করে নেব। খেজুরগুলোকে এখন মাঝখান থেকে ঠিক এভাবে কেটে ভিতরের যে বিচি আছে সেটা বের করে নিতে হবে। তো আমি মানে বিচিগুলো বের করে খেজুরকে ২ ভাগ করে নিব। আপনারা চাইলে এভাবে আস্ত খেজুরও রাখতে পারেন। আসলে আমি এটা বানানোর কোনো প্ল্যান মানে ছিল না আমার। এর জন্য না আমি আগে থেকে এগুলো রেডি করে রাখিনি। প্ল্যান থাকলে রেডি করে রাখতাম। তো আমার হচ্ছে মানে সকালবেলা উঠে মনে হলো যে খেজুর দিয়ে এটা একটা বানাই আরকি। এখন খেজুরের মাঝখানে আমি যে ক্যাশিউ নাটগুলোকে ভাগ করে রেখেছিলাম সেগুলো এভাবে করে মানে আমি বসিয়ে দিচ্ছি। আসলে আস্ত খেজুর দিয়ে করতে পারলে তারপর উপরে চকলেট মানে স্প্রেড করলে না ওইটা দেখতে অনেক সুন্দর হয়। সব জায়গায় আমি এটা দেখেছি। তো আমার ঘরে চকলেট নেই, আর ওই যে বললাম আমি হুট করে প্ল্যান নিয়েছি, তো যার কারণে আমার আর সেটা করা পসিবল হয়নি। কিন্তু নিজে থেকে কিছু একটা বের করে ভাবলাম যে না, এরকম ইউনিক টাইপের কিছু একটা করি। তো এখন আমি ক্যাশিউ নাটের উপরে অল্প একটু মধু লাগিয়ে নিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদামের কুচি।
মধু লাগানোর কারণ হচ্ছে যেন এই যে পেস্তা বাদামগুলি আমি উপর দিয়ে দিচ্ছি, এটা যেন বাদামের মধ্যে একদম সুন্দর মতো ফিক্স হয়ে বসে যায়। যদি মধু না লাগাতাম তাহলে কিন্তু মানে পেস্তা বাদামের যে গুঁড়াগুলো আছে এগুলো কিন্তু আর এটার উপর মানে থাকতো না বসে। তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার বাদাম দিয়ে মানে কি বলে খেজুর দিয়ে একটা ডেজার্ট। এটা এখন ফ্রিজে রেখে দিব আমি। এই চপিং বোর্ডটা আমি যেদিন কিনেছিলাম তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এর মধ্যে আমি আর বের করিনি। তো আজকে বের করলাম। ভাবলাম যে ফ্রুটসগুলো আছে এগুলো কেটে এই চপিং বোর্ডের মধ্যেই রেখে দেই। আলাদা কোনো প্লেট বাটির দরকার পড়বে না। আচ্ছা, আমি হচ্ছে এগুলো কাটি আর আপনাদের মানে কি বলে সেটা লাস্ট ব্লগে যে একটা কোয়েশ্চেন করেছিলাম। তো সেই কোয়েশ্চেনে তো মানে অনেকগুলো আপু হচ্ছে মানে প্রতিযোগিতায় আরকি অনেকগুলো আপু অংশগ্রহণ করেছেন। তো এর মধ্যে হচ্ছে কিছু আপু রাইট অ্যান্সার দিয়েছেন, আবার কিছু দেননি। তবে রাইট রং যাই হোক না কেন, আপনারা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মতামত জানিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন বিজয়ীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। সো দিল থাম কে बैठिए 1, 2, 3 জাস্ট কিডিং একটু মজা করলাম আপনাদের সাথে। না থাক নামগুলো বলেই দেই। সেটা হচ্ছে সুমি আপু, দিলরুবা আপু, লাভলি আপু, রূপালী আপু, নাজিবা হোসেন আপু, দেন হচ্ছে মানে S4 সাইমন আইডি থেকে যে আপুটা কমেন্ট করেছেন উনি। তো আপনারা হচ্ছে এট লিস্ট মানে ৬ জন হচ্ছে মানে রাইট অ্যান্সার দিয়েছেন। পিঙ্ক কালারটা লিয়ানার। আসলেই পিঙ্ক কালারটা হচ্ছে লিয়ানার। যদিও পিঙ্ক কালারটা ফার্স্ট আমি চয়েস করেছিলাম আমার নিজের জন্য নিব বলে, কিন্তু পরে লিয়ানা চয়েস করলো। দেন আমি ওই যে বললাম টুইনিং করব। লিয়ানা বলছিল যে, "না, এটা দিয়ে তোমার সাথে টুইনিং করব না, এটা আমি নিব।" তাই ওকে ওইটা দিলাম। আর সেকেন্ড যখন আমি বাসন্তী কালারটা দেখলাম তখন ওইটা আমার মানে ট্রায়াল দেওয়ার পর আমাকে বেশি ভালো লাগছিল। দেন আমি ওইটা নিলাম। তো যাই হোক, আচ্ছা শিলা সেন আইডি থেকে আপু কমেন্ট করে বলছিলেন যে আপু 2 ইয়ার্স আমার ভিডিও দেখে কিন্তু কখনো কমেন্ট করে না। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে আপনি ২ বছর ধরে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখেন কিন্তু কখনো কমেন্ট করেন না। যাই হোক ফার্স্ট টাইম হলেও কমেন্ট করেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আর যে সকল আপুরা আমি জানি যে অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কখনো কমেন্ট করেন না। তো মাঝে মধ্যে কমেন্ট করলে আমারও ভালো লাগে। চাইলে এরকম কমেন্ট করতে পারেন। আর এখানে আমি যে কাস্টার্ডগুলো যে রেডি করে রেখেছিলাম, সেইটার সাথে হচ্ছে যে ফ্রুটসগুলো ছিল ওইগুলো কেটে এখন মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে সাগুদানাও ইউজ করেছি। সবগুলো কাস্টার্ড আমি হচ্ছে রেডি করে নিয়েছি। তো উপর দিয়ে হচ্ছে আমি দই অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই হচ্ছে আপনার একদম অথেন্টিক যে এরকম দইগুলো পাওয়া যায় ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন। এতে করে না এই কাস্টার্ড ফালুদাটা খেতে অনেক মজা লাগে। আর যদি নর্মাল একটু টক টাইপের দই নেন তাহলে কিন্তু যে অত বেশি একটা মজা লাগবে না। এর আগের বারও আমি বানিয়েছি যতবার ততবারই আপনাদেরকে বলেছি। আর এবার হচ্ছে রেসিপিটা একটু আগে আগে শেয়ার করে দিচ্ছি, কারণ সব সময় দেখা যায় যে আমি ঈদের পরে শেয়ার করি, হয়তো বা আপনাদের অত বেশি কাজে আসে না। তো ভাবলাম যে এবার ঈদের আগেই শেয়ার করি যেন আপনারাও বাসায় বানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি রুয়াবজা। আর রুয়াবজাটা দিলে অনেক শাহি একটা মানে ফ্লেভার আসে আর কি। তো এটার জন্যই এটা হচ্ছে আমার সিগনেচার ডেজার্ট আইটেম। আর এটার কারণ হচ্ছে আমি যখন বানিয়েছি মানে বেশ কয়েক বছর আগের কথা, তখন কিন্তু এভাবে মানে কেউ ফালুদা কাস্টার্ড ফালুদা বানাতো না। আই থিংক এখনও বানায় না। এখন হচ্ছে ফ্রুটস কাস্টার্ড যেটা সেটা সবাই বানায়, সবাই জানে। কিন্তু এই যে দই দিয়ে রুয়াবজা দিয়ে যে কাস্টার্ড ফালুদা, এটা আমি এখনও পর্যন্ত কাউকে বানাতে দেখিনি। আপনারা দেখেছেন কিনা সেটা আমার জানা নেই। তো যাই হোক, এটা আমার সিগনেচার আইটেম। যদি কেউ বানিয়েও থাকে কিন্তু এটার ফার্স্ট হচ্ছে আমি বানিয়েছি, এটা আমি বলতে পারি। তো ঈদ যেহেতু চলে এসেছে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি হচ্ছে এরকম করে ওয়ান টাইম বক্সে নিয়েছি, কিছু ছোট কাপে নিয়েছি আর কিছু বড় কাপে নিয়েছি। তো ছোট কাপ যেগুলো আছে এগুলো হচ্ছে 2টা করে দিব আর বড়গুলো একটা দিব, কারণ এগুলো হচ্ছে আমার আর ছিল না, যে ছিল সবই নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব।
আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কি করছি। অ্যাকচুয়ালি আমার যে নেইবারস আছে, মানে আমার বিল্ডিংয়ে যে কয়েকটা মানে নেইবারস আছে, আমি তাদেরকে আজকে ইফতার দিব। আর এটা কিন্তু মানে এখনকার ভ্লগ না, ১০ রোজারও আগের আই থিংক ৬-৭ রোজার মানে সময় করেছিলাম। কিন্তু এই দেখেন আজকে আমি আপনাদের সাথে এসে শেয়ার করছি অলমোস্ট ২৫ রোজায়। কারণ আমি হচ্ছে মানে যেহেতু সপ্তাহে ২ টা করে ভ্লগ দেই, সো অন্যান্য সবকিছু দিতে এইটা মানে পিছিয়ে গিয়েছে। মানে এর আগের রোজাগুলোতে কিন্তু আমি ২ দিন পর ভ্লগ দিতাম। কিন্তু এবার আর সেটা করা হয়নি। এর কারণে বেশ কিছু মানে ক্লিপ জমে গিয়েছে, কিন্তু মানে শেয়ার করা হচ্ছে না। তো ওইখানে সমুচা ভাজতে দিয়ে আমি এখানে এসেছি হচ্ছে ওয়ান টাইম যেই মানে বক্সগুলো আছে সেগুলো নেয়ার জন্য। কারণ আমি কারো বাসায় ইফতার দিতে গেলে কিংবা যেকোনো খাবার সার্ভ মানে দিতে গেলে না, নিজের ঘরের যে প্লেট বাটি দিয়ে আবার খালি করে নিয়ে আসা, এই জিনিসটা আমার কাছে একটু awkward লাগে। তো এর জন্য আমি সবসময় আমার ঘরে ওয়ান টাইম কিছু বক্স এনে রাখি। কাউকে কোনো কিছু যদি দিতে হয় দেখা যায় যে মানে আমি ওই ওয়ান টাইম বক্সে করে দিয়ে দেই। এতে করে যাকে দেই তারও কোনো প্রেশার পড়ে না। নয়তো দেখা যায় যে আমি যদি আমার নিজের ঘরের প্লেটে কাউকে কোনো কিছু দিতে যাই, তখন দেখা যাবে সাথে খালি করে না দিলে ওইটা ওনার কাছে থেকে গেলে কেমন যেন একটা টেনশন কাজ করে যে এই প্লেটটা আমি খালি দিতে পারবো না, আমাকে কিছু একটা এটার মধ্যে দিতে হবে। তো এর জন্য আমি সবসময় মানে এই কাজটা করি যেন মানুষ মানে টেনশনে আরকি ফেলতে চাই না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সমুচা তো ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে মানে প্রতি বছরই চেষ্টা করি যে আমার যে নেইবারস আছেন তাদেরকে ইফতার দেওয়ার জন্য। কিন্তু লাস্ট ব্লগে হচ্ছে আমি মানে সরি লাস্ট ব্লগে বলে লাস্ট ইয়ার হচ্ছে আমি এটা দিতে পারিনি। কারণ আমি ওই যে প্ল্যান করে রেখেছিলাম রোজার মাঝামাঝি সময়ে মানে দিব। কিন্তু মাঝামাঝি সময়ে কিংবা ২০ রোজার সময় দিতে গেলে না তখন আর এটা হয়ে ওঠে না। এখানে আমার এক ছোট বোন আর লিয়ানার জন্য পিৎজা রেডি করছি। তো এখান থেকে মানে লিয়ানার জন্য রাখবো আর তার জন্য নিয়ে যাব। অফ ক্যামেরাতে আমি সবকিছু রেডি করে নিয়েছি আজকে। এখন একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে তারপর ওভেনে দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে ২০ রোজার দিকে দিতে গেলে দেখা যায় যে শপিংয়ের একটা মানে ঝামেলা থাকে, প্লাস হচ্ছে ঈদ যেহেতু সামনে চলে আসে, সো ঘর ক্লিনিংয়ের একটা ঝামেলা থাকে। সব কিছু মিলিয়ে না আর তখন দেয়া হয়ে ওঠে না। দেন এর জন্য আমি এবার প্ল্যান করেছি যে আগে দিয়ে দেই, মানে যেন পরবর্তীতে মানে ঝামেলা না পড়তে হয়। তো আমি যে মানে রোজার আগে সসেজ ব্রেড রোলগুলো বানিয়ে রেখেছিলাম, তো এটা এই কারণেই রেখেছিলাম। তো এখন হচ্ছে ওইটা দিয়ে দিচ্ছি, সমুচা দিলাম। এখানে হচ্ছে খেজুর বাদামের মানে ডেজার্টটা দিচ্ছি। আসলে এই জিনিসটার মানে পরিমাণ আমার কাছে খুবই কম মনে হয়েছে। আরেকটু বেশি থাকলে না ভালো হতো। কিন্তু মানে করার কিছুই ছিল না। তো এই হচ্ছে আমার মানে ফ্রাই আইটেমের মানে স্ন্যাক্সের যে বক্স সেটা রেডি করেছি। এখানে হচ্ছে আমি তেহারি রান্না করেছি। এটা অফ ক্যামেরাতে করে ফেলেছি। আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আসলে আমি না নরমালি যে ট্র্যাডিশনাল ইফতার যেমন ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো মানে দিতে তেমন একটা পছন্দ করি না। কারণ রোজার সময় তো দেখা যায় সবার ঘরে কম বেশি এই ফ্রাই আইটেমগুলো থাকে। তো এর মধ্যে যদি আমি আবার কতগুলো দেই, সো এগুলো এক্সট্রা হয়ে যায়। তো হয়তোবা খাওয়া নাও হতে পারে। তাই আমি চেষ্টা করি একটু মানে ডিফারেন্ট কোনো কিছু দেয়ার জন্য, যেন তাদের ঘরের যে ইফতার আইটেম থাকে ওগুলোর পাশাপাশি আমারগুলোও খেতে পারি আরকি। তো তেহারির উপরে আমি একটু বাদাম, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দেন হচ্ছে মানে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম। তো এই ডেকোরেশন দেখে প্লাস আমার খাবার খেয়ে পাশের ভাইয়া কিন্তু খুব প্রশংসা করেছেন। আমাকে মেসেজ করে বলছিলেন যে, "আপনার খাবারের ডেকোরেশন এত সুন্দর, সেই সাথে মানে মানে খাবারও খুবই মজার ছিল।" এই হচ্ছে আমার পিৎজা। আজকে একটা এক্সপেরিমেন্ট করেছি, যার কারণে পিৎজার কালারটা কিন্তু অনেক নাইস এসেছে, মানে একটু বেশি কালারফুল হয়েছে আর কি। তো এখন এটা ভাগ করে আমি লিয়ানার জন্য অর্ধেক রাখবো আর অর্ধেক আমার সেই বোনটাকে দিয়ে আসবো। নিয়ে যাও, জাস্ট না ওনাদের ইয়া করে বললেই হবে যে আপনি একটা করে নিয়ে নেন। এটা তো রাখার জায়গা হবে, যে লিয়ানাকে নিয়ে যাও সাথে করে, লিয়ানার হয়ে গিয়েছে। লিয়ানা ট্রেটা ধরবে, তুমি দিবা না তো লিয়ানা দিবে। আমি হচ্ছে পিৎজাটা এই যে ওয়ান টাইম প্লেটে নিয়ে তারপর ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি। আর এরকম বড় থাকলে আর ফয়েল পেপার লাগতো না, কিন্তু হচ্ছে বড়টা আর নেই, একটাই ছিল। এই হচ্ছে আমরা আমাদের আগের বাসায় এসেছি। আমরা আগে বাসায় থাকতাম, মানে
5th ফ্লোরে। আজকে আবার এসেছি আমরা আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির কাছে। মানে অলমোস্ট 2.5 বছর ছিলাম আমি এই বাসাতে। তো এই যে আমি হচ্ছে এই ফ্ল্যাটে থাকতাম, আর আন্টি হচ্ছে এই ফ্ল্যাটে বেলদাও। এই হচ্ছে আমার কিচেনের অবস্থা, দেখেন। চা খেয়ে এখনও আমি এগুলো ধুইনি, থালাবাটি গুছাতে হবে। এই যে এখানে হচ্ছে একটু লেফট ওভার বিরিয়ানি ছিল, মানে তেহারি, তো এগুলো গরম করে নিচ্ছি। আর মানে আমরা সেহরিতে খাবো। ডিম সিদ্ধ হচ্ছে, এগুলো গুছাবো। আর দেখেন অলরেডি হচ্ছে 9:15 বাজে। সারা দিন রোজার সময় কাজ করতে হয়। আচ্ছা, সেদিন না একজন আপু জানতে চাচ্ছিলেন যে আমার এই হেমন্দিস্তাটা আমি কোন জায়গা থেকে কিনেছি। তা আমার হচ্ছে কমেন্টের এমনিতে রিপ্লাই দেওয়া হয়নি, মানে এমনিতে লাইভ ভয়েস দিতে দিতে এখন হচ্ছে আমি আর কমেন্টে রিপ্লাই তেমন একটা দিতে পারি না। এটা আমি আড়ং থেকে কিনেছিলাম, আর প্রাইসটা আমার অ্যাকচুয়ালি মানে মনে নেই কত দিয়ে কিনেছি। আর এখন আড়ংয়ে পাওয়া যায় কিনা সেটাও আমি জানি না। আচ্ছা, শামিমস কিচেন থেকে আপু আমার পিঙ্ক কালার বাস্কেটটা দেখে জানতে চাচ্ছিলেন কোন জায়গা থেকে কিনেছি। দারাজ থেকে কিনেছি, 1200 টাকা দিয়ে কিনেছিলাম আপু। সেই সাথে হচ্ছে মানে কি বলে, রিফাত জাহান আইডি থেকে আপু জানতে চাচ্ছিলেন আমি যে তেলাপোকা মারার যে জেলটা ইউজ করেছি ওটার নাম কি। ওইটা হচ্ছে ঢাকা জেল। আপনারা যে কোনো সুপার শপে পেতে পারেন, কিংবা বাজারও আই থিঙ্ক পাওয়া যাবে, যেহেতু এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। আর লাভলি আপু, আপনি কিন্তু মানে লাস্ট ব্লগে যে কমেন্ট করেছিলেন এটার এন্ডিংটা কিন্তু ভেরি নাইস ছিল। আসলে আপনি সবসময় এত সুন্দর কমেন্ট করেন যেটা পড়তে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদের কার শপিং কত দূর হলো? তো বিথি আপু বলছিলেন আপুর শপিং এখনো করা হয়নি। আর আমারটা মোটামুটি শেষ করতে পেরেছি, তবে অনলাইনে কয়েকটা জিনিস আছে, সেগুলো দেখি কবে আসে। 19 রোজায় পাশের ফ্ল্যাট থেকে আমাকে ইফতার দিয়েছে। বিলিভ মি, এটা পেয়ে আমি এত খুশি হয়েছি যে কি বলবো। তার কারণ হচ্ছে এর আগে আমি কখনো কারো কাছ থেকে ইফতার পাইনি। শুধু ইফতার না, মানে ছোটোখাটো যেটাই আমাকে গিফট করুক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি আপনাদের সাথে আর কি একটু শেয়ার করছি। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।